ওয়েলকাম এভরিওয়ান। 2024 সালের মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য আজকের ভিডিও অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। আজকের ভিডিওতে আমি তোমাদেরকে পর্ষদের টেস্ট পেপার সলভ করে দেব। WBBSE মাধ্যমিক টেস্ট পেপার, পর্ষদের টেস্ট পেপার আমি সমাধান করে দেব। সব বড় প্রশ্ন 2 মান 5 মান সব সমাধান করে দেব। পর্ষদের টেস্ট পেপার কিন্তু তোমাদের কাছে ব্রহ্মাস্ত্র। এই টেস্ট পেপার যারা পড়বে, যারা এই টেস্ট পেপার প্র্যাকটিস করবে, তাদেরকে মাধ্যমিকে ভালো নম্বর পাওয়া থেকে কেউ আটকাতে পারবে না। ঠিক আছে, সেরা পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের ফ্রি টেস্ট পেপার। ঠিক আছে, তোমরা ইতিমধ্যে সকলেই স্কুল থেকে এই টেস্ট পেপার পেয়ে গেছো। তো এই টেস্ট পেপারের অন্যতম যেটা বিশেষত্ব, এখানে একদম অথেন্টিক উত্তর, এমসিকিউ এসিকিউ অর্থাৎ সমস্ত এক মানের প্রশ্নের উত্তর কিন্তু দেওয়া রয়েছে। সেটা অবশ্যই তোমাদের ক্ষেত্রে সুবিধা। ইতিমধ্যে কিন্তু তোমাদেরকে আমি এবিটিএ টেস্ট পেপার ফুল সলভ করে দিয়েছি। ঠিক আছে, লাইফ সায়েন্স একদম গোটা সলভ করে দিয়েছি। পাশাপাশি তোমাদের জন্য মাধ্যমিক জীবন বিজ্ঞানের পরিপূর্ণ পূর্ণাঙ্গ সাজেশন ইতিমধ্যে কিন্তু আপলোড করে দেওয়া রয়েছে। যারা সাজেশন মিস করেছো এই ভিডিও শেষে এন্ড স্ক্রিনে অথবা প্লে লিস্ট ভিজিট করলেও পেয়ে যাবে। ঠিক আছে, এবং সেই সাজেশন করলে তোমরা পাবে 100তে 100। এবং এই বইতে প্রত্যেকটা এমসিকিউ এসিকিউ অর্থাৎ যত এক মানের প্রশ্ন রয়েছে সবগুলোর কিন্তু পরিপূর্ণ উত্তর করে দেওয়া রয়েছে। এবং এখানে বেশ কিছু প্রশ্ন লাইফ সায়েন্সের প্রথমে বলেছিলাম, তোমার কিন্তু কতটা তুমি বুঝতে পেরেছো, তোমার কনসেপ্টটাকে যাচাই করা হয়। ঠিক আছে, তোমার কনসেপ্টটাকে যাচাই করা হয়। তো দেখো, এখানে 2 মানের এবং 5 মানের প্রশ্নগুলো আমি আলোচনা করব। যেহেতু ছোট প্রশ্ন দেওয়া রয়েছে, ছোট প্রশ্নের উত্তর আর বলে সময় নষ্ট করে লাভ নেই। এখানে আমি বড় প্রশ্নগুলো আলোচনা করব, 2 মান 5 মানগুলো সলভ করে দিচ্ছি। পাশাপাশি তোমাদের জন্য কিন্তু আমি অ্যাপ লঞ্চ করে দিয়েছি। ঠিক আছে, এই যে অ্যাপ মাধ্যমিক, আমাদের নিজস্ব অ্যাপ প্রীতমস বায়োলজি ডেসক্রিপশনে আমি অ্যাপের লিংক দিয়ে রেখেছি, সেখান থেকে তোমরা অ্যাপটা ডাউনলোড করো। ঠিক আছে, এখানে তোমরা মাধ্যমিকের 2024 লাইফ সায়েন্স সাজেশন, পাশাপাশি জীবন বিজ্ঞানের প্রত্যেকটা চ্যাপ্টারের টপিক ওয়াইজ ভিডিও পরপর কিন্তু তোমরা পেয়ে যাবে। পাশাপাশি টেস্ট পেপার সমাধান, এখানে ভার্চুয়াল টেস্ট পেপার, এবিটিএ টেস্ট পেপার, পর্ষদের টেস্ট পেপারের সমাধান পাবে। এবং প্রিভিয়াস ইয়ার বিগত বছরের প্রশ্নপত্রের সমাধানও কিন্তু পেয়ে যাচ্ছ সবকিছু। ঠিক আছে, প্লে স্টোরে প্রীতমস বায়োলজি সলিউশন লিখে সার্চ করো বা ডেসক্রিপশনে আমি লিংক দিয়ে রেখেছি, সেখান থেকে তোমরা অ্যাপটি সহজে ডাউনলোড করে নিতে পারবে। ঠিক আছে, তো সরাসরি আমি তোমাদেরকে সলভ করে দিচ্ছি। তার আগে বলছি, যারা যারা আমাদের চ্যানেলে নতুন ভিডিও দেখছো এখনই সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করো এবং ভিডিওটি প্রচুর 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 শেয়ার করে দাও। মাধ্যমিকের সমস্ত ভিডিও তোমরা এখানেই পাবে, তাই ভিডিওটি শেয়ার করো, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করো। আমাদের অ্যাপের লিংক ডেসক্রিপশনে দেওয়া রয়েছে। পাশাপাশি যারা প্লে স্টোর থেকে ডাউনলোড করতে চাও, এইভাবে প্রীতমস বায়োলজি সলিউশন লিখে সার্চ করবে। ঠিক আছে, দেখো সার্চ করলে আমাদের লোগো দেওয়া অ্যাপটি ওপেন হয়ে যাবে। এখান থেকে ক্লিক করে তোমরা ইনস্টল করবে এবং এটাকে 5 স্টার রেটিং দেবে। 5 স্টার রেটিং দেওয়ার পরে তোমরা কিন্তু অ্যাপটাকে ইউজ করতে পারবে। ঠিক আছে, সম্পূর্ণ বিনামূল্যে। এবারে অ্যাপটাকে ওপেন করে তোমরা সাইন ইন করবে। সাইন ইন করার পরে এনরোল করবে। ঠিক আছে, এ দেখো এনরোল করলে দেখো এখানে কি কি দেওয়া রয়েছে। মাধ্যমিকের সাজেশন পেয়ে যাচ্ছ, প্রত্যেকটা চ্যাপ্টারে টপিক ওয়াইজ ভিডিও ফ্রিতে পেয়ে যাচ্ছ, টেস্ট পেপার সমাধান তো রয়েছেই, পাশাপাশি প্রিভিয়াস ইয়ারের প্রশ্নপত্র কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ। যে মাই ব্যাচেসে আসবে এনরোল করার পরে। তো দেখো এখানে এনরোল করার পরে এই যে দেখো তুমি মাধ্যমিকের ধরো চ্যাপ্টার ওয়াইজ ভিডিও দেখবে, তাহলে দেখো মাধ্যমিক ক্লাস 10 লাইফ সায়েন্স ক্লাস, এখানে ক্লিক করবে। ঠিক আছে, এখানে ক্লিক করার পরে দেখো এখানে ভিডিও লেকচারে চলে আসবে, ভিডিও লেকচার। ঠিক আছে, দেখো লাইফ সায়েন্স ক্লাস 10, লাইফ সায়েন্স ক্লাসটা দেখো কি কোন কোন চ্যাপ্টার, চ্যাপ্টার 1, চ্যাপ্টার 2, চ্যাপ্টার 3, চ্যাপ্টার 4, চ্যাপ্টার 5। ধরো তুমি চ্যাপ্টার 1 এর ক্লাস দেখতে চাও। ঠিক আছে, চ্যাপ্টার 1, তাহলে চ্যাপ্টার 1 দেখো 7টা পার্ট রয়েছে। দেখো ফার্স্ট পার্ট আমাদের যে চলনের চ্যাপ্টার। ঠিক আছে, এই দেখো এখানে ক্লিক করবে, তাহলে এখানে ক্লিক করলে আমাদের ক্লাস কিন্তু অটোমেটিক কিন্তু এখানে ওপেন হয়ে যাবে। ক্লাস 10 লাইফ সায়েন্সের যে 1 নম্বর চ্যাপ্টার। ঠিক আছে, দেখো এখানে 1 নম্বর চ্যাপ্টার ওপেন হয়ে গেল। এইভাবে তোমরা প্রত্যেকটা চ্যাপ্টারের টপিক ওয়াইজ ভিডিও কিন্তু পেয়ে যাবে। 309 পেজ, দেখো 309 পেজ লাইফ সায়েন্স। এখানে এসিকিউ এমসিকিউ এসিকিউ স্তম্ভ মেলানো 1 নম্বর গুলো তো করে যাচ্ছে। দেখো 2 নাম্বার কি বলেছে, স্নায়ু কোষের সংজ্ঞাবহ ও চেষ্টীয় প্রবর্ধকের মধ্যে পার্থক্য। দেখো সাধারণ নাম, সংজ্ঞাবহ প্রবর্ধক কোনটা, ডেনড্রন, আর আজ্ঞাবহ প্রবর্ধক কি হবে, অ্যাক্সন। আরেকটা বিষয় বলেছে নিজল দানা, ডেনড্রনে নিজল দানা থাকে, অ্যাক্সনে নিজল দানা থাকে না। হয়ে গেল। তারপরে দেখো নেক্সট প্রশ্ন, বিদ্যালয়ের চক্ষু শিবিরে ডাক্তারবাবু ইংরেজি দিদিমণিকে মাইনাস পাওয়ারের চশমা ব্যবহারের, অঙ্কের মাস্টারমশাইকে বাইফোকাল লেন্সের চশমা ব্যবহারের, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মহাশয়কে কৃত্রিম লেন্স প্রতিস্থাপনের এবং জীবন বিজ্ঞানী দিদিমণিকে
উত্তল কন্ট্যাক্ট লেন্স ব্যবহারের পরামর্শ দিলেন। তোমাদের কাছে টেস্ট পেপার রয়েছে, তোমরা প্রশ্নটা বের করো, পেজ নাম্বার 311, 2 মানের প্রশ্নগুলো, 5 মান 2 মান সলভ করে দিচ্ছি। ওনাদের ত্রুটিগুলো লিপিবদ্ধ করো। দেখো এরকম প্রশ্ন কিন্তু মাধ্যমিকে বিগত বছরগুলোতে এরকম ঘুরে ঘুরে প্রশ্ন আসে, কিছুই না। ইংরেজি দিদিমণিকে দেখো মাইনাস পাওয়ারের চশমা, তার মানে তার কি আছে, তার মায়োপিয়া রোগ আছে। বাইফোকাল লেন্সে চশমা ব্যবহার করতে বলেছে, তার মানে তার প্রেস বায়োপিয়া রোগ রয়েছে। আর অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মহাশয়কে কৃত্রিম লেন্স প্রতিস্থাপন করতে বলেছে, তার মানে তার ক্যাটারাক্ট রোগ রয়েছে, ক্যাটারাক্ট বা চোখের ছানি। আর জীবন বিজ্ঞানের দিদিমণিকে উত্তল লেন্স ব্যবহারের পরামর্শ দিয়েছে, কারণ তার হাইপারমেট্রোপিয়া রয়েছে। নেক্সট, এখানে কতগুলো ক্রিয়া দেওয়া রয়েছে, কোন কোন হরমোন সাহায্য করে। ক্যাটেকোলামাইন হরমোন যা নিউরোট্রান্সমিটার হিসেবে ব্যবহার করে, এটা হবে অ্যাড্রেনালিন। অ্যাড্রেনালিন এবং নর অ্যাড্রেনালিনকে ক্যাটেকোলামাইন বলা হয়, সেগুলো কিন্তু নিউরোট্রান্সমিটার। ক্ষারীয় হরমোন যা অগ্রস্ত প্রকটতা প্রদর্শনে বাধা দেয়, অবশ্যই কি হবে, সাইটোকাইনিন। সাইটোকাইনিন অগ্রস্ত প্রকটতাতে বাধা দেয়। নিউরো হরমোন যে স্তন গ্রন্থি থেকে দুগ্ধ ক্ষরণে সাহায্য করে, এটা হবে অক্সিটোসিন। টার্পিনয়েড হরমোন যা বীজ ও মুকুলের সুপ্ত অবস্থা ভঙ্গ করে, এটা হবে জিব্বেরেলিন। ঠিক আছে, এই উত্তরগুলো কিন্তু করে দেওয়া নেই, এগুলো আমি তোমাদের সুবিধার জন্য টেস্ট পেপার সলভ করে দিচ্ছি। তবে দেখো নিম্নলিখিত কতগুলো ঘটনা দেওয়া রয়েছে, কোন কোন পেশির যে ক্রিয়াগুলো ঘটে। বাউন্ডারি লাইন থেকে ফিল্ডার উইকেট রক্ষকের দিকে বল ছোড়ার জন্য হাত পেছনে নিল, তাহলে এটাকে হবে অ্যাবডাকশন। ঠিক আছে, অ্যাবডাকশন। পেশির কোন ক্রিয়া ঘটলো, এখানে অ্যাবডাকশন ঘটলো। ব্যায়ামবীর বাইসেপস পেশি প্রদর্শনের জন্য হাতের কোনোই ভাঁজ করলো, তাহলে এখানে কি হলো, ফ্লেক্সন। শর্টপাট প্রতিযোগী গিবার কাছ থেকে লোহার বল ছোড়ার জন্য বাহুকে প্রসারিত করলো, এটা হবে এক্সটেনশন। ক্রিকেট ম্যাচে বোলার নো বল ঘোষণা করার জন্য এম্পায়ার ফ্রি হিটে নির্দেশ দিলেন। ফ্রি হিট তার মানে কি হবে, এটা রোটেটর, রোটেটর বেশি, রোটেশন। ঠিক আছে, নেক্সট কি বলছে দেখো, একটা আদর্শ উদ্ভিদ এবং আদর্শ প্রাণী কোষের সমবিভাজন মানে মাইটোসিস, ঘুরিয়ে দিয়েছে। সমবিভাজন মানে তোমাকে এখানে ধরে নিতে হবে মাইটোসিস। বেমতন্তু গঠন, দেখো বেমতন্তু গঠন এগুলো বইতে আছে। উদ্ভিদ কোষের ক্ষেত্রে বেমতন্তু গঠন করবে হচ্ছে মাইক্রোটিউবিউল বা অনুনালিকা, প্রাণী কোষের ক্ষেত্রে সেন্ট্রোজোম বা সেন্ট্রোল বা অ্যাস্ট্রাল রশ্মি। সাইটোপ্লাজমিক বিভাজন উদ্ভিদ কোষের ক্ষেত্রে কোষপাতের মাধ্যমে হয়, প্রাণীদের ক্ষেত্রে ক্লিভেজের মাধ্যমে হয়। 3.6 কতগুলো কাজ দেওয়া রয়েছে, কোন কোন কোষীয় অঙ্গাণু এগুলোতে সাহায্য করে। অ্যানাফেজ দশায় ক্রোমোজোমের মেরুমুখী চলনের শক্তি সরবরাহ কোন কোষীয় অঙ্গাণু করে, মাইটোকন্ড্রিয়া। ইন্টারফেজ দশায় নিউক্লিয় প্রোটিন তৈরি, এটা হবে রাইবোজোম। নিউক্লিয় জালিকা থেকে ক্রোমোজোম গঠন ও ডিএনএ বহন, এটা হবে নিউক্লিয়াস। কোষ বিভাজনকারী বেমতন্তু গঠন, এটা হবে সেন্ট্রোজোম। ঠিক আছে, নেক্সট দেখো ইতর পরাগযোগের সহপরাগযোগ ইতর পরাগযোগের সুবিধা অসুবিধা বিচার করতে বলেছে। বাহক নির্ভরতা, দেখো সহপরাগযোগে কি লাগে না, বাহক লাগে না, তাই পদ্ধতিটি সহজ। ইতর পরাগযোগের ক্ষেত্রে বাহক লাগে, তো কোন সময় যদি বাহক না পাওয়া যায় তাহলে ইতর পরাগযোগ কি হয়, অনিশ্চিত হয়ে পড়ে। পরাগরেণুর অপচয়, সহপরাগযোগে পরাগরেণুর অপচয় কম হয়, ইতর পরাগযোগে পরাগরেণুর অপচয় বেশি হয়। হলো নেক্সট, মোটর গাছের একটা বিশুদ্ধ হোমোজাইগাস এবং একটা হেটেরোজাইগাস জিনোটাইপ। মোটর গাছের বিশুদ্ধ হোমোজাইগাস কি হবে, ক্যাপিটাল টি হবে, আবার স্মল টি হবে, বিশুদ্ধ লম্বা বিশুদ্ধ পেটে। ঠিক আছে, আর একটা হেটেরোজাইগাস কি হবে, সংকর লম্বা। আচ্ছা নেক্সট, তারপরে কি বলেছে দেখো, কারণ সহ এমন দুটি জিনগত রোগের নাম লেখো যার একটার ক্ষেত্রে পিতা বাহক হতে পারে। দেখো পিতা বাহক হতে পারে, পিতা বাহক হতে পারে তার মানে এটা ছেলে বা মেয়ের কোনো ব্যাপার নেই, এটা হবে থ্যালাসেমিয়া। কারণ থ্যালাসেমিয়া হলো একটা অটোজোম বাহিত রোগ, তাই সেটা পুরুষদের ক্ষেত্রেও হতে পারে বাহক। ঠিক আছে, আমরা জানি এক্স ক্রোমোজোম ঘটিত রোগগুলোর ক্ষেত্রে কি হয়, পুরুষদের একটা এক্স ক্রোমোজোম থাকে, পুরুষরা হয় পুরোপুরি স্বাভাবিক হবে নয় পুরোপুরি আক্রান্ত হবে। ঠিক আছে, হয় পুরোপুরি স্বাভাবিক হবে নয় পুরোপুরি আক্রান্ত হবে। কিন্তু থ্যালাসেমিয়া অটোজোম বাহিত, সেখানে পুরুষ বা পিতা কিন্তু বাহক হতে পারে, তাহলে সেটা হবে। তাহলে এখানে যে বলেছে, ঠিক আছে দেখো থ্যালাসেমিয়ার ক্ষেত্রে মেল ফিমেলের কোনো ব্যাপার নেই, আলফা থ্যাল প্লাস বাই আলফা থ্যাল মাইনাস, তাহলে এটা হবে বাহক। তাহলে পুরুষরা বাহক হতে পারে থ্যালাসেমিয়ার ক্ষেত্রে। ঠিক আছে, তাহলে জিনগত রোগ যেটির ক্ষেত্রে পিতা বাহক হতে পারে সেটা হবে থ্যালাসেমিয়া, কারণ এটা অটোজোম বাহিত। আর পিতা বাহক হতে পারে না সেটা হবে হিমোফিলিয়া, তাহলে এখানে বাহক হওয়ার চান্স নেই, হয় স্বাভাবিক হবে না হয় আক্রান্ত হবে। ঠিক আছে, তারপরে কি বলেছে, মেন্ডেল তার এক সংকর জন্মের পৃথক ভবন, কোন জীবের একজোড়া বিপরীত বৈশিষ্ট্য জনিত জনু থেকে অপত্য জনিত সঞ্চালিত হওয়ার সময় একত্রিত হলেও বৈশিষ্ট্য অ্যালিলগুলি কখনো মিশ্রিত হয় না, বরং গ্যামেট গঠনকালে বিপরীত ধর্মী অ্যালিলগুলো পরস্পর পৃথক হয়ে যায়। নেক্সট দেখো কি বলেছে, সমসংস্থ সমবৃত্ত অঙ্গের পার্থক্য উৎপত্তি, গঠন ও কার্যগত।
দেখো সমসংস্থ অঙ্গের উৎপত্তি এক, গঠন এক, একই পূর্বপুরুষ থেকে উৎপত্তি লাভ করে, গঠন একই কিন্তু কাজ আলাদা। আর সমবৃত্ত অঙ্গের ক্ষেত্রে এদের উৎপত্তি এবং গঠন আলাদা হবে কিন্তু কাজ একই হবে। সমসংস্থ অপসারী বিবর্তন হবে, সমবৃত্তি হবে অভিসারী বিবর্তন। তুলনামূলক ভ্রূণতত্ত্বে কোন কোন বৈশিষ্ট্যগুলো দেখা যায়? সকলেরই কি থাকবে? নোটোকট থাকবে, গলবিলীয় ফুলকা ছিদ্র থাকবে, ঠিক আছে, এই সমস্ত জিনিসগুলো লিখতে হবে। তারপরে দেখো কি বলেছে 3.13, আচরণ কিভাবে অভিযোজন ও অভিব্যক্তির সঙ্গে সম্পর্কিত। আচরণ কি জিনিস? ঠিক আছে, অন্যান্য জীবের ক্রিয়ার ফলে বা পরিবেশের ক্রিয়ার ফলে, পরিবেশের প্রভাবে বা অন্যান্য জীবের ক্রিয়ার ফলে কোন জীব স্নায়ুতন্ত্রের নিয়ন্ত্রণাধীন যে কাজগুলো করে সেটাই আচরণ। ঠিক আছে, আচরণ অভিব্যক্তি এবং অভিযোজনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। খাদ্য খোঁজা, শিকারী প্রাণীর থেকে পালিয়ে যাওয়া, এগুলো একটা আচরণ। যেমন শিম্পাঞ্জিরা কি করে? তারা হচ্ছে তোমার বাদামের খোসা ছাড়ায়, ঠিক আছে, হাতুড়ি দিয়ে, পাথরকে হাতুড়ি হিসেবে ব্যবহার করে বাদামের খোসা ছাড়াচ্ছে। মৌমাছিরা, শ্রমিক মৌমাছিরা দূর দূরান্তে যদি 100 মিটারের বেশি হয় ওয়াগেল নৃত্য দেখাচ্ছে 8 অক্ষরের। খাদ্যের উৎস কাছে হলে তারা চক্রাকার নৃত্য দেখাচ্ছে। এইভাবে আচরণ কিন্তু অভিযোজনে সাহায্য করে। এই সমস্ত জিনিসগুলো লিখতে হবে। আচরণ কি লিখে কয়েকটা উদাহরণ দিয়ে দিবে। তারপরে দেখো এখানে কতগুলো পদক্ষেপ দেওয়া রয়েছে, এগুলো কোন প্রাণীর জন্য হয়েছে। 3.14 দেখো WWF এর সহযোগিতায় IRV 2020, দেখো IRV মানে ইন্ডিয়ান রাইনো ভিশন, বুঝাই যাচ্ছে, তাহলে এটা হবে এক শৃঙ্গ গন্ডার। বাউলা প্রজেক্ট হচ্ছে কুমির। গির অরণ্য, এটা তো সিংহ হবে, এশিয়াটিক লায়ন। আর 1973 সালে 1 এপ্রিল এটা হবে বাঘ, ঠিক আছে, বাঘ সংরক্ষণ। তারপরে দেখো ভিক্টোরিয়া মেমোরিয়ালে পাথর ক্ষতিগ্রস্ত হচ্ছে, এর জন্য দায়ী হবে অ্যাসিড বৃষ্টির ফলে কি হয়? SO2 এবং NO2 বৃষ্টির জলের সঙ্গে বিক্রিয়া করে সালফিউরিক অ্যাসিড এবং নাইট্রিক অ্যাসিড তৈরি করে, ঠিক আছে, সালফিউরিক অ্যাসিড এবং নাইট্রিক অ্যাসিড তৈরি করে, যেটি বৃষ্টির জলের সঙ্গে নেমে আসে। এটাকে আমরা কি বলে থাকি? অ্যাসিড বৃষ্টি বলে থাকি, ঠিক আছে। তো অ্যাসিড বৃষ্টিটাকে বলে থাকি। তো দেখো অ্যাসিড বৃষ্টির ক্ষেত্রে কি হবে? দেখো H2SO4 এটা মার্বেলের সঙ্গে বিক্রিয়া করবে। মার্বেল কি? ক্যালসিয়াম কার্বনেট, সেখানে CaSO4 ক্যালসিয়াম সালফেটের পাতলা আস্তরণ পড়বে। CaSO4 বা ক্যালসিয়াম সালফেটের পাতলা আস্তরণ পড়ে, ঠিক আছে, H2CO3। এই আস্তরণটা খসে পড়বে। CaSO4 পাতলা আস্তরণ পড়ে, এই আস্তরণটা খসে পড়তে থাকে। একে বলা হয় পাথুরে ক্যান্সার বা স্টোন ক্যান্সার। তারপরে দেখো কি বলেছে, আরেকটা দেখো কি বলেছে, জলাশয়ের শৈবাল ব্লুম সিস্ট, এটা বলতে হবে ফসফেট জাতীয় ডিটারজেন্ট বা রাসায়নিক সার, ফসফেট জাতীয় রাসায়নিক সার জলাশয়ে মেশার ফলে কি হবে? শৈবালের বৃদ্ধি ঘটে এবং অক্সিজেনের ঘাটতি দেখা যায়, শৈবালগুলো পচে যায়, একে অ্যালগাল ব্লুম বলা হয়, ঠিক আছে। ফলাফল কি হবে? শৈবাল ব্লুমের ফলে জল দূষণ ঘটে, ঠিক আছে, জলজ উদ্ভিদ প্রাণীর মৃত্যু ঘটে। ওই জল যদি গবাদি পশুরা পান করে তাহলে তাদেরও কিন্তু মৃত্যু ঘটবে। নেক্সট, কোন সংরক্ষণযোগ্য অঞ্চলকে বায়োডাইভার্সিটি হটস্পট হিসেবে ঘোষণা করতে হলে যে দুটি শর্ত পূরণ আবশ্যক, ভীষণ ইম্পর্টেন্ট। হটস্পটের শর্তগুলো এখানে লিখতে হবে। আঞ্চলিক প্রজাতি বেশি থাকতে হবে। দেখো হটস্পট কি? যেখানে আঞ্চলিক জীব বেশি পরিমাণে রয়েছে সেই অঞ্চলগুলিকে অগ্রাধিকারের ভিত্তিতে সংরক্ষণ, তাহলে অধিক সংখ্যায় আঞ্চলিক প্রজাতি থাকতে হবে, ঠিক আছে। তারপরে বিপন্ন জীবদের সংখ্যা বেশি থাকতে হবে, প্রজাতির ওই অঞ্চলের প্রতি সংবেদনশীলতা বেশি থাকতে হবে, ঠিক আছে। অন্তত 1500টি সংবহন কলাযুক্ত এন্ডেমিক উদ্ভিদ থাকতে হবে, বা এইভাবে লিখতে পারবো আঞ্চলিক উদ্ভিদের সংখ্যা বেশি থাকতে হবে, বিপন্ন জীবের সংখ্যা বেশি থাকতে হবে, প্রজাতির ওই অঞ্চলের প্রতি সংবেদনশীলতা থাকতে হবে, ঠিক আছে। তারপরে ধরো হচ্ছে জিনগত বৈশিষ্ট্য অধিক মাত্রায় থাকতে হবে। নেক্সট, তারপরে দেখো কি বলেছে, নাইট্রোজেন চক্রে নাইট্রিফিকেশন এবং ডিনাইট্রিফিকেশন প্রক্রিয়া সাহায্য করে এমন করে একটা ব্যাকটেরিয়া নাম এবং তাদের ভূমিকা। 3.17 দেখো কি বলেছে এখানে, নাইট্রোজেন চক্রে নাইট্রিফিকেশন। নাইট্রিফিকেশন কি? যে পদ্ধতিতে অ্যামোনিয়া থেকে নাইট্রাইট এবং নাইট্রাইট থেকে নাইট্রেট তৈরি হয় তাকে নাইট্রিফিকেশন বলা হয়, ঠিক আছে। তো অ্যামোনিয়া থেকে নাইট্রাইট আর নাইট্রাইট থেকে নাইট্রেট তৈরি হচ্ছে, ঠিক আছে।
তো এখানে অ্যামোনিয়া থেকে নাইট্রাইট তৈরিতে সাহায্য করবে নাইট্রোসোমোনাস। আর নাইট্রাইট থেকে নাইট্রেট তৈরিতে সাহায্য করবে নাইট্রোব্যাক্টার। তাহলে এই দুটোই হচ্ছে নাইট্রিফাইং ব্যাকটেরিয়া, ঠিক আছে। তাহলে এইভাবে তোমরা লিখতে পারো যে নাইট্রোসোমোনাস অ্যামোনিয়া থেকে নাইট্রেট তৈরিতে সাহায্য করে এবং নাইট্রোব্যাক্টার নাইট্রাইট থেকে নাইট্রেট তৈরিতে সাহায্য করে, ঠিক আছে। আরেকটা হচ্ছে ডিনাইট্রিফাইং ব্যাকটেরিয়া। ডিনাইট্রিফাইং কি? এই যে নাইট্রেট থেকে যে পদ্ধতিতে নাইট্রেট থেকে নাইট্রোজেন উৎপন্ন হয় তাকে আমরা বলবো ডিনাইট্রিফিকেশন। তাহলে একটা ডিনাইট্রিফাইং ব্যাকটেরিয়া ভীষণ ইম্পর্টেন্ট। তোমার সিউডোমোনাস হবে, ঠিক আছে, সিউডোমোনাস হবে বা থিওব্যাসিলাস লিখতে পারো, সিউডোমোনাস বা থিওব্যাসিলাস। তাহলে একটা ডিনাইট্রিফাইং ব্যাকটেরিয়া কি? সিউডোমোনাস বা থিওব্যাসিলাস। এরা নাইট্রেট থেকে নাইট্রোজেন উৎপন্ন করে, অর্থাৎ নাইট্রোজেনকে বাতাসে ফিরিয়ে দেয়। ভীষণ ইম্পর্টেন্ট। দেখো এই পেজটা না খুব ইম্পর্টেন্ট এবং এই পেজের প্রশ্নগুলো ঘুরিয়ে দেওয়া রয়েছে। তোমাদের থেকে প্রচুর আমি রিকোয়েস্ট পেয়েছি যাতে আমি এই পেজটা সলভ করে দিই, সেই জন্য আমি তোমাদেরকে পার্টিকুলার এই পেজটা সলভ করে দিচ্ছি। পরের প্রশ্নগুলো ঠিকঠাকই রয়েছে এবং প্রত্যেকটা এমসিকিউ গুলো কিন্তু খুব ভালো করে পড়বে, ঠিক আছে। 2 মান 5 মান নিয়ে তোমাদেরকে চিন্তা করতে হবে না। যে সাজেশন আমি দিয়েছি সেখান থেকে তোমরা হুবহু 2 মানের প্রশ্ন 5 মানের প্রশ্ন কমন পাবে। শুধু তাই নয়, সেখান থেকে এমসিকিউ এসিকিউ কমন চলে আসবে। এবং তোমরা অবশ্যই যে পর্ষদের 12টা টেস্ট দেওয়া রয়েছে, তো প্রত্যেকদিন একটা করে সলভ করো না কেন? লাইফ সায়েন্সে তোমাকে 100 বার থেকে কেউ আটকাতে পারবে না, প্রত্যেকদিন একটা করে সলভ করো, কোনো অসুবিধা নেই। 12 দিনে 12টা পেপার সলভ করো। তুমি প্রথমে এমসিকিউ গুলো করে নিলে সব উত্তর, কিন্তু উত্তর দেওয়াই রয়েছে, তো এখানে তো উত্তর দেওয়াই রয়েছে, কোনো সমস্যা নেই। তারপরে তুমি শূন্যস্থান পূরণের উত্তর দেওয়া রয়েছে, সত্য মিথ্যা, এই স্তম্ভ বিস্তম্ভ, এসিকিউ উত্তর না দেওয়ার কথা আমি নিজে সলভ করে দিতাম। 12টা পেপার আমি একদিনে সলভ করে দিতাম। তোমাদের টেস্ট পেপার আমি 3টা ভিডিওতে সলভ করে দিয়েছি। 11টা পেপার একটা ভিডিওতে সলভ করেছি, একটা ভিডিওতে 8টা এবিটি এর, একটা ভিডিওতে 7টা, এইভাবে আমি সলভ করে দিয়েছিলাম, সব সলভ করে সমাধান করে দিয়েছি। তো যেহেতু পর্ষদের টেস্ট পেপারে এমসিকিউ এসিকিউ শূন্যস্থান পূরণের উত্তর দেওয়া রয়েছে, সেজন্য সেগুলো তোমরা এখান থেকে পড়ে নাও। এবং এই যে বিশেষ করে এই পেজটা ফার্স্ট পেজের যে একদম প্রথম পেজের প্রশ্নগুলো একটু ঘুরিয়ে দেওয়া রয়েছে, তো এই টাইপের প্রশ্নগুলো আমি তোমাদেরকে সমাধান আজকে করে দিচ্ছি, ঠিক আছে। এই পেজটা আমি সেই জন্য 2 মান 5 মান আমি সমাধান করে দিলাম, ঠিক আছে। অবশ্যই তোমরা কিন্তু বাকি থাকা যে আরো বাকি যে পেপারগুলো রয়েছে সেখান থেকে অন্তত এমসিকিউ এসিকিউ এগুলো 1 মানের প্রশ্নগুলো সব পড়ে ফেলবে, ঠিক আছে। আচ্ছা, এবারে আমরা আসছি 5 মানের প্রশ্ন। দেখো 5 মানের প্রশ্ন নিউরনের ছবি, ইউক্যারিওটিক ক্রোমোজোমের ছবি বলেছে, এগুলো তো ভীষণ ইম্পর্টেন্ট। যারা নিউরনের ছবি এবং প্রতিবর্ত চাপের ছবি করবে তাদেরকে ক্রোমোজোমের ছবি না করলেও হবে। আর যাদের নিউরন বা প্রতিবর্ত চাপের ছবি কঠিন মনে হচ্ছে, তোমরা ইউক্যারিওটিক ক্রোমোজোম বা হচ্ছে আমাদের যেটা রয়েছে ইউক্যারিওটিক ক্রোমোজোম বা মেটাফেজ দশার ছবিটা করবে, ঠিক আছে। যারা যারা চ্যানেলে ভিডিও দেখছো সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি প্রেস করো এবং ভিডিওটি প্রচুর শেয়ার করে দাও। এবং আমাদের চ্যানেলে মাধ্যমিকের সমস্ত ভিডিও তোমরা এখানেই পাবে, এবিটিএস সলভ থেকে শুরু করে জীবন বিজ্ঞান সাজেশন সবকিছুই রয়েছে। এবং তোমাদের জন্য আমি অ্যাপ লঞ্চ করে দিয়েছি ইতিমধ্যে, ডেসক্রিপশনে দেখো অ্যাপের লিঙ্ক পাওয়া যাচ্ছে, সেখান থেকে তোমরা ডাউনলোড করে নাও এবং সেখান থেকে দেখো প্রত্যেকটা ক্লাস তোমরা কিন্তু এখান থেকে পেয়ে যাবে, ঠিক আছে। এবার দেখো নেক্সট প্রশ্ন। দেখো এই পেজটা এই জন্যই আমি সলভ করাচ্ছি কারণ এই পেজে প্রশ্নগুলো ঘুরিয়ে ঘুরিয়ে দেওয়া রয়েছে, তোমরা কিন্তু উত্তরগুলো জানো কিন্তু ঘুরিয়ে দেওয়া রয়েছে। দেখো কি বলেছে, ক্রোমোজোমের কোন কোন অংশ নিম্নলিখিত কাজগুলির সঙ্গে সম্পর্কিত। 4.2 ক্রোমোজোমের কোন কোন অংশ নিম্নলিখিত কাজগুলির সঙ্গে সম্পর্কিত তা শনাক্ত করে লেখো। সেন্ট্রোমিয়ার অঞ্চলে বেম তন্তুর অনুনালিকার সাথে ক্রোমোজোমকে যুক্ত রাখে। তাহলে দেখো সেন্ট্রোমিয়ার অঞ্চলে বেম তন্তুকে কে যুক্ত রাখে? কাইনেটোকোর। ক্রোমোজোমের কোন অংশ যুক্ত রাখে বেম তন্তুকে? সেন্ট্রোমিয়ার। কিন্তু এখানে সেন্ট্রোমিয়ার অঞ্চলের কোন অংশ, এটা হবে উত্তর হবে কাইনেটোকোর। 4.2 এর প্রথম কোশ্চেনটার উত্তর হবে কাইনেটোকোর। দেখো সেন্ট্রোমিয়ারের মধ্যে প্লেটের মতো অংশ থাকে, প্রোটিন দ্বারা গঠিত প্লেটের মতো অংশ থাকে, একে কাইনেটোকোর বলে, ঠিক আছে। এটা উত্তর হবে। রাইবোজোমাল আরএনএ তৈরিতে সক্রিয় ভূমিকা নেয়। ক্রোমোজোমের কোন অংশ রাইবোজোমাল আরএনএ তৈরিতে সাহায্য করে? এটা হবে গৌণ খাঁজ, ঠিক আছে, গৌণ খাঁজ। নেক্সট দেখো কি বলেছে, নিম্নলিখিত ঘটনাগুলির সঙ্গে মিওসিস কোষ বিভাজনের তাৎপর্য। আমি বারবার করতে বলেছি তোমাদেরকে, মিওসিস কোষ বিভাজনের তাৎপর্য কিন্তু এবছর
খুব ইম্পর্টেন্ট, দেখো বইটা বের করো 313 পেজ। অপত্য কোষের ক্রোমোজোম সংখ্যা কমে যাওয়া। দেখো মিওসিস কি করে, প্রজাতির ক্রোমোজোমের সংখ্যাকে ধ্রুবক রাখে। মিওসিস প্রজাতির ক্রোমোজোম সংখ্যাকে ধ্রুবক রাখে। দেখো যখন সাপোজ এরকম দেখো 44টা অটোজোম প্লাস XX এটা মায়ের, এবং 44টা অটোজোম প্লাস XY এটা বাবার। তো মিওসিস কি করে, ক্রোমোজোম সংখ্যা গ্যামেট তৈরির সময় 2n টা n হয়ে যায়, ডিপ্লয়েডটা কি হয়ে যায়, হ্যাপ্লয়েড হয়ে যায়। তো দেখো এখানে এরকম হবে 22 প্লাস x, 22 প্লাস x, স্ত্রীদের একই রকমের ডিম্বাণু হচ্ছে, সেই জন্য আমরা হোমোগ্যামেটিক বলি। পুরুষদের ক্ষেত্রে কি হবে 22 প্লাস x। আমাদের অ্যাপে প্রত্যেকটা, ইউটিউবেও আছে অ্যাপেও রয়েছে, প্রত্যেকটা টপিকের চ্যাপ্টারের ভিডিও রয়েছে। এটা হবে 22 প্লাস y। তাহলে দেখো এবার এখানকার এই ডিম্বাণু আর এই শুক্রাণু, তাহলে কত হবে 44 প্লাস XX, তাহলে 22 আবার কি হয়ে গেল 44 হয়ে গেল। বা ধরো এটার সঙ্গে এটা হলো, তাহলে কি হবে 44 প্লাস XY, এটা পুত্র সন্তান। কিন্তু এখানে যদি ক্রোমোজোম সংখ্যাটা না কমতো তাহলে কি হতো, এখানে যদি ক্রোমোজোম সংখ্যা না হতো তাহলে 44 কত হতো 88 হয়ে যেত। এইভাবে 2n 4n হারে বাড়তে থাকতো। কিন্তু মিওসিস কি করে, ক্রোমোজোমের সংখ্যাটা 2n থেকে প্রথমে n করে দিচ্ছে, দুটো হ্যাপ্লয়েড মিলে আবার ডিপ্লয়েড হয়ে যাচ্ছে। দেখো এখানে 22 আবার 44 হয়ে গেল। আর যদি না কমতো তাহলে 44 88 হয়ে যেত। তো মিওসিস কি করে, ক্রোমোজোমের সংখ্যা ডিপ্লয়েড থেকে হ্যাপ্লয়েড করে ক্রোমোজোমের সংখ্যাটা বংশ পরম্পরায় ধ্রুবক রাখে। ঠিক আছে, নেক্সট দেখো হ্যাপ্লয়েড সেট ক্রোমোজোম যুক্ত রেণু সৃষ্টি হওয়া। এটাও একই, একটা রেণু মাতৃকোষ থেকে হ্যাপ্লয়েড রেণু উৎপন্ন হয়। নন সিস্টার ক্রোমাটিডের মধ্যে দেহাংশের বিনিময়। দেখো মিওসিসের ক্ষেত্রে, মিওসিসের ফুল ক্লাস আমাদের চ্যানেলে আপলোড করা আছে, মাইটোসিস মিওসিস অ্যাপেও পেয়ে যাবে। মিওসিসের ক্ষেত্রে কি হয় দেখো, প্রোফেজ 1 দশায়, মিওসিস 1 এর প্রোফেজ 1 দশার প্যাকিটিন উপদশায় দুটো নন সিস্টার ক্রোমাটিডের মধ্যে দেহাংশের বিনিময় হয়, এটা আমরা ক্রসিং ওভার বলি। ঠিক আছে, এখানে আমি ছবিটা রেখে দিচ্ছি তাহলে বুঝতে সুবিধা হবে। দেখো এর দেহাংশ এখানে চলে এসেছে। ঠিক আছে, এই দেহাংশের বিনিময় হয়ে গেল, এটাকে ক্রসিং ওভার বলে। এই নীলটা এখানে চলে আসবে আর এই কালোটা এখানে ঢুকে যাবে। মিওসিস 1 এর প্রোফেজ 1 দশায় প্যাকিটিন উপদশায় দুটো নন সিস্টার ক্রোমাটিডের মধ্যে দেহাংশের বিনিময় ঘটে, এটাকে আমরা বলি ক্রসিং ওভার। আর এখানে এস আকৃতি এক্স, ইংরেজি এক্স অক্ষরের একটা গঠন পাওয়া গেছিল টেস্ট পেপার সলভের সময়, বহুবার বলেছি, ক্লাসেও বলেছি, এটাকে বলা হয় কায়াজমা। তো কি বলেছে দেখো, নন সিস্টার ক্রোমাটিডের মধ্যে দেহাংশের বিনিময় হচ্ছে, মানে কি জিনের আদান প্রদান হচ্ছে, এর ফলে জিনের পুনর্বিন্যাস হচ্ছে, যার ফলে প্রকরণ সৃষ্টি হয়, ভেদ বা প্রকরণ, এবং এই প্রকরণ হলো বিবর্তনের প্রধান কারণ। নেক্সট দেখো কি বলেছে, উপযুক্ত চিত্রের সাহায্যে ফার্নের যৌনক্রমে লিঙ্গধর ও রেণুধর দশার পর্যায়ক্রমিক আবর্তন উল্লেখ করো। তো ফার্নের যৌনক্রম, মস ফার্নের যৌনক্রম আমরা সকলেই পড়েছি। ঠিক আছে, রেণুস্থলী 2n, রেণুস্থলীর মধ্যে রেণু মাতৃকোষ, রেণু মাতৃকোষ মিওসিস হবে, মিওসিস হলে রেণু উৎপন্ন হবে, রেণু থেকে লিঙ্গধর উদ্ভিদ, লিঙ্গধর উদ্ভিদে পুংধানী স্ত্রীধানী থাকে, শুক্রাণু n, ডিম্বাণু n, শুক্রাণু ডিম্বাণু মিলনে নিষেক হবে, নিষেকের ফলে জাইগোট 2n, জাইগোট থেকে রেণুধর উদ্ভিদ, রেণুধর উদ্ভিদ আবার রেণুস্থলী, রেণুস্থলীর মধ্যে রেণু মাতৃকোষ, রেণু মাতৃকোষে আবার মিওসিস হবে। এই যে চক্র, ওটাকে যৌনক্রম বলে। ঠিক আছে, দেখো এখানে ধরো এটা হচ্ছে রেণুধর উদ্ভিদ। ঠিক আছে, রেণুধর উদ্ভিদ 2n, রেণুধর উদ্ভিদের মধ্যে কি আছে, রেণুস্থলী, এটাও 2n, রেণুস্থলীর মধ্যে কি আছে, রেণু মাতৃকোষ,
এটাও 2n, দেখো এগুলো সব 2n, এগুলো সব ডিপ্লয়েড। এবার রেণু মাতৃকোষে কি হবে? মিওসিস। ঠিক আছে, রেণু মাতৃকোষে কি হবে? মিওসিস হবে। ভিডিওটা হাই কোয়ালিটিতে দেখো, হাই রেজুলেশনে দেখো, তাহলে সব বুঝতে পারবে। মিওসিস, এবার মিওসিসের ফলে কি উৎপন্ন হয়? রেণু। রেণু কি? n। ঠিক আছে, মিওসিস তো একটা পদ্ধতি, ওটা n বা 2n হবে না, কিন্তু রেণু, রেণু মাতৃকোষ 2n এবং মিওসিসের ফলে রেণু উৎপন্ন হচ্ছে। রেণু থেকে কি উৎপন্ন হবে? লিঙ্গধর উদ্ভিদ, এটা n। লিঙ্গধর উদ্ভিদে কি থাকে? পুংধানী এবং স্ত্রীধানী, পুংধানী আর স্ত্রীধানী। লিঙ্গধর উদ্ভিদকে প্রোথ্যালাসও বলা হয়। ঠিক আছে, পুংধানী n আর স্ত্রীধানী n। এবার পুংধানীতে কি উৎপন্ন হবে? শুক্রাণু, এটাও n। ঠিক আছে, পুংধানীতে উৎপন্ন হবে শুক্রাণু, এটা n। আর স্ত্রীধানীতে উৎপন্ন হবে হচ্ছে ডিম্বাণু, এটাও n। দেখো শুক্রাণু ডিম্বাণু, এবার শুক্রাণু ডিম্বাণুর মিলনে কি উৎপন্ন হবে? শুক্রাণু ডিম্বাণুর মিলনকে কি বলবো? নিষেক। নিষেকের পরে কি উৎপন্ন হবে? জাইগোট, জাইগোট 2n। দেখো জাইগোট 2n এবং জাইগোট থেকে রেণুধর উদ্ভিদ। তাহলে এই যে মিওসিস থেকে নিষেক পর্যন্ত যদি আলাদা করি, এই সাইডটা পুরোপুরি n, এটা হ্যাপ্লয়েড, আর এই সাইডটা 2n, এটাকে ডিপ্লয়েড। এটাকে বলা হয় ফার্নের জনুক্রম। সম্পূর্ণ বিনামূল্যে কিন্তু এখানে তোমাদেরকে আমি টেস্ট পেপার থেকে শুরু করে ক্লাসের প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ ভিডিও, টেস্ট পেপার সলভ সব করে দেওয়া হচ্ছে। ঠিক আছে, এবং আমাদের অ্যাপে ডিটেলস ক্লাস তোমরা পেয়ে যাবে, ইউটিউবেও আছে, প্লাস অ্যাপেও পেয়ে যাবে। ডেসক্রিপশনে আমি অ্যাপের লিংক দিয়ে রেখেছি, সেখান থেকে ক্লিক করো, ক্লিক করে তোমরা অ্যাপটা ডাউনলোড করো, প্রত্যেকটা চ্যাপ্টারের টপিক ওয়াইজ ভিডিও পেয়ে যাবে। এবং যেহেতু এটা পর্ষদের টেস্ট পেপার এবং প্রথম প্রশ্নটা, পরের পেপারগুলো ঠিক আছে, প্রথম প্রশ্নটা একটু বেশি ঘুরে দেওয়া রয়েছে, তো আমি এটা কিন্তু সলভ করে দিচ্ছি তোমাদেরকে। ঠিক আছে, আচ্ছা নেক্সট দেখো হচ্ছে কি বলেছে এখানে, একটি সপুষ্পক উদ্ভিদের নিষেকের সময়, খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, এই ধরনের প্রশ্নগুলো খুব আসে পরীক্ষায়। দেখো নেক্সট, এটার সাথে যে প্রশ্নটা রয়েছে, একটি সপুষ্পক উদ্ভিদের নিষেকের সময় ভ্রূণস্থলিতে নির্ণীত নিউক্লিয়াসের ক্রোমোজোম সংখ্যা 24 দেওয়া আছে। তাহলে নির্ণীত নিউক্লিয়াস n না 2n? নির্ণীত নিউক্লিয়াস হচ্ছে 2n, সেটা কিন্তু বলা নেই এখানে। নির্ণীত নিউক্লিয়াসের ক্রোমোজোম সংখ্যা 24 দেওয়া রয়েছে। তাহলে নির্ণীত নিউক্লিয়াস 2n ইকুয়াল টু কত দেওয়া রয়েছে? 24। তাহলে সহকারী কোষ, প্রতিপাদ কোষ, ডিম্বাণু, নালিকা নিউক্লিয়াসের ক্রোমোজোম সংখ্যা কত হবে? একদম ইজি। তাহলে দেখো সহকারী কোষ n না 2n? সহকারী কোষ হচ্ছে n, তাহলে n ইকুয়াল টু কত হবে? 12। তাহলে সহকারী কোষে ক্রোমোজোম সংখ্যা, সহকারী কোষে ক্রোমোজোম সংখ্যা হবে 12। প্রতিপাদ কোষে ক্রোমোজোম সংখ্যা হবে 12, প্রতিপাদ কোষ n, ডিম্বাণু n, ডিম্বাণুতে ক্রোমোজোম সংখ্যা হবে 12। আর নালিকা নিউক্লিয়াস কিন্তু n। ঠিক আছে, নালিকা নিউক্লিয়াস কিন্তু 2n নয়, এটা কিন্তু অনেকে ভুল করে। নালিকা নিউক্লিয়াস হচ্ছে 2n, কারণ নালিকা নিউক্লিয়াস হচ্ছে n। একটা পরাগ রেণু থেকে একটা দেহকোষ এবং একটা নালী কোষ বা নালিকা নিউক্লিয়াস উৎপন্ন হয়, এবং দেহকোষ বিভাজিত হয়ে দুটো শুক্রাণু, তাহলে দুটো শুক্রাণু আর একটা নালিকা নিউক্লিয়াস, নালিকা নিউক্লিয়াসে n, তাহলে নালিকা নিউক্লিয়াসের ক্রোমোজোম সংখ্যা হবে 12। ঠিক আছে, ক্লিয়ার? নেক্সট দেখো একটা ছক দেওয়া রয়েছে, মেন্ডেলের 7 জোড়া বিপরীত বৈশিষ্ট্য। এটা ভীষণ ইম্পর্টেন্ট। এটা আমি যদি ছকটাকে লিখি, ঠিক আছে, এখানে যদি আমরা ছকটাকে লিখে, দেখো বীজের আকার দেওয়া রয়েছে। এখানে একটু উল্টাপাল্টা করে দেওয়া রয়েছে, তোমাকে সঠিক করে লিখতে হবে। প্রকট, প্রচ্ছন্ন, বীজের আকার গোল হচ্ছে প্রকট, আর প্রচ্ছন্ন হচ্ছে কুঞ্চিত, রাইট? নেক্সট কি দেওয়া আছে? বীজত্বকের বর্ণ বা বীজের বর্ণ। বীজত্বকের বর্ণ কি হবে? হলুদ হবে প্রকট, সবুজ হবে প্রচ্ছন্ন। মেন্ডেল নির্বাচিত 7 জোড়া বিপরীত বৈশিষ্ট্য, মোস্ট ইম্পর্টেন্ট, খুবই ভালো করে কিন্তু পড়তে হবে। মেন্ডেল নির্বাচিত মটর গাছের 7 জোড়া বিপরীত বৈশিষ্ট্য। বীজের আকার গোল কুঞ্চিত, বীজত্বকের বর্ণ হবে হলুদ সবুজ, ফলের আকার পরিপক্ক, ফলের আকৃতি, দেখো ফলের আকার পরিপুষ্ট আর খাঁজযুক্ত, পরিপুষ্ট এবং খাঁজযুক্ত। ঠিক আছে, ফলের আকার হবে পরিপুষ্ট এবং খাঁজযুক্ত। তারপরে ফলের বর্ণ দেওয়া রয়েছে,
ফলের বর্ণনার ক্ষেত্রে কি হবে? এটা উল্টা। বীজের ক্ষেত্রে হলুদ প্রকট, সবুজ প্রচ্ছন্ন, ফলের ক্ষেত্রে সবুজ হচ্ছে প্রকট আর হলুদ হচ্ছে প্রচ্ছন্ন। নেক্সট কি দেওয়া আছে দেখো, ফুলের বর্ণ। ফুলের বর্ণ কি হবে? বেগুনি সাদা। বেগুনি হলো প্রকট, সাদা হলো প্রচ্ছন্ন। তাহলে দেখো 1 2 3 4 5টা। নেক্সট হচ্ছে কাণ্ডে ফুলের অবস্থান। কাণ্ডে ফুলের অবস্থান কি হবে? কাক্ষিক এবং শীর্ষস্থ। কাক্ষিক হচ্ছে প্রকট আর শীর্ষস্থ হচ্ছে প্রচ্ছন্ন। নেক্সট দেখো ভুল, মূলের দৈর্ঘ্য দেওয়া আছে, ওটা কিন্তু ভুল দেওয়া হয়েছে, তোমাকে সঠিকটা বলতে হবে। নেক্সট কাণ্ডের দৈর্ঘ্য। কাণ্ডের দৈর্ঘ্য হচ্ছে লম্বা হলো প্রকট এবং বেটে হলো প্রচ্ছন্ন। তাহলে এই হচ্ছে মটর গাছের 7 জোড়া, মেন্ডেল নির্বাচিত মটর গাছের 7 জোড়া বিপরীত বৈশিষ্ট্য। আচ্ছা, এটা হলো। নেক্সট অথবা দেওয়া রয়েছে, দেখো দেখো কিভাবে প্রয়োগমূলক প্রশ্নগুলো এসেছে ঘুরে ঘুরে। তোমার পাশের বাড়ির ছোট বোনটি ছোটবেলা থেকেই রক্তাল্পতায় ভুগছে, ঠিক আছে, ওকে মাঝে মাঝে রক্ত দিতে হয়। ডাক্তারবাবু বলেছেন ও অটোজোম বাহিত একটি জিনগত রোগে আক্রান্ত। রোগটি শনাক্ত করতে, রোগটি অবভিয়াসলি কি হবে? থ্যালাসেমিয়া। তাহলে রোগটির অন্যান্য লক্ষণের তালিকা প্রস্তুত করো এবং মাঝে মাঝে রক্ত নেওয়ার ফলে ওর কি কি সমস্যা হতে পারে তা অনুমান করে লেখো। দেখো রোগটি থ্যালাসেমিয়া, ওই রোগের আর লক্ষণ কি হবে? থ্যালাসেমিয়ার লক্ষণ কি কি? হিমোগ্লোবিনটা উৎপন্ন হয় না। হিমোগ্লোবিন উৎপন্নের ত্রুটির ফলে তীব্র রক্তাল্পতা বা হিমোলাইটিক অ্যানিমিয়া দেখা যায়। যকৃৎ এবং প্লীহার আকার বৃদ্ধি, কালচে মূত্র, ঠিক আছে। এবার দেখো থ্যালাসেমিয়াতে বারবার রক্ত নেওয়ার ফলে কি হবে? হৃৎপিণ্ডে থ্যালাসেমিয়ার ক্ষেত্রে যেহেতু হিমোগ্লোবিনটা তৈরি হচ্ছে না, সেই জন্য গ্লোবিন প্রোটিনটা তৈরি হয় না। আমরা কি জানি? আলফা গ্লোবিন জিন 16 নম্বর ক্রোমোজোমে, 11 নম্বর ক্রোমোজোমে বিটা গ্লোবিন জিন। তো যাই হোক, গ্লোবিন প্রোটিনটা তৈরি হয় না, তো দেহে কি হবে? লোহা জমতে থাকে। এর ফলে হৃৎপিণ্ডের সংকোচন এবং প্রসারণ ক্ষমতা কিন্তু কমে যায়। নেক্সট 4.4, আদিম পৃথিবীতে অক্সিজেনবিহীন বিজারক পরিবেশে মহাজাগতিক রশ্মির উপস্থিতিতে জলীয় বাষ্প ও বিভিন্ন বিক্রিয়ায় জটিল যৌগের সৃষ্টি হয়েছিল। এর সাপেক্ষে নিচের প্রশ্নগুলোর উত্তর দিতে হবে। কি বলেছে? কোন বিজ্ঞানীদ্বয় পরীক্ষার মাধ্যমে এই সত্য প্রমাণ করতে সক্ষম হয়েছিলেন? ভীষণ ভালো প্রশ্ন, সেই জন্য আমি এই পেজটা সলভ করে দিচ্ছি, কারণ এই পেজের প্রত্যেকটা প্রশ্ন ঘুরিয়ে ঘুরিয়ে দেওয়া রয়েছে। অন্যান্য পেজের ক্ষেত্রে এরকম নেই, এইটাতে প্রত্যেকটা প্রশ্ন ঘুরিয়ে দেওয়া রয়েছে। দেখো এখানে বলছে কোন বিজ্ঞানীদ্বয়, এটা যে প্রথম বলেছিল ওপারিন হ্যালডেন, কিন্তু পরীক্ষার মাধ্যমে সত্য প্রমাণ করেছিল মিলার এবং উরে, স্ট্যানলি মিলার এবং হ্যারল্ড উরে। পরীক্ষায় ব্যবহৃত বিক্রিয়কগুলি নাম ও তাদের কি অনুপাতে নেওয়া হয়েছিল? অবশ্যই জানি, মিথেন, অ্যামোনিয়া, হাইড্রোজেন 2:2:1 অনুপাতে নেওয়া হয়েছিল। নেক্সট কি আছে? এই পরীক্ষালব্ধ বা বিক্রিয়ালব্ধ দুটি অ্যামাইনো অ্যাসিডের নাম লেখো। তাহলে কি হবে? গ্লাইসিন। কোন দুটি অ্যামাইনো অ্যাসিড পাওয়া গেছিল? গ্লাইসিন, অ্যাসপার্টিক অ্যাসিড। এছাড়া অ্যালানিনও কিন্তু পাওয়া গিয়েছিল, ঠিক আছে। নেক্সট, এবার ল্যামার্কের অভিব্যক্তি সংক্রান্ত তত্ত্বের নিরিখে নিচে দুটি বিষয় ব্যাখ্যা করো। অর্জিত বৈশিষ্ট্যের বংশানুসরণ, জীবের অঙ্গের ব্যবহার অব্যাপার। ল্যামার্ক বা ভীষণ ইম্পর্টেন্ট। অর্জিত বৈশিষ্ট্যের বংশানুসরণ কি? ল্যামার্ক কি বলেছে? কোন জীব, ল্যামার্কের মতে অবশ্যই কথাটা বলতে হবে, ল্যামার্কের মতে কোন জীব তার জীবনকালে যেসব বৈশিষ্ট্য অর্জন করে পরবর্তী প্রজন্মে সেই সব বৈশিষ্ট্য সঞ্চারিত হয়। এইভাবে প্রতিটি প্রজন্মে সঞ্চারিত হতে হতে কালক্রমে একটা বড়সড় পরিবর্তন দেখা যায় এবং নতুন প্রজাতির উদ্ভব ঘটে। ব্যবহার অব্যবহারে ল্যামার্ক কি বলেছে? জীবের বিবর্তনকালে যে অঙ্গগুলি বেশি মাত্রায় ব্যবহার করে সেগুলি সবল সুগঠিত হয় এবং যেগুলো ব্যবহার করবে না সেগুলো অবলুপ্ত হয়ে যায়। আচ্ছা, এগুলো তোমরা পারবে। নেক্সট, নিম্নলিখিত বক্তব্যগুলির অভিযোজনগত গুরুত্ব বিশ্লেষণ করো। জেরোফাইটদের কাণ্ড সবুজ ও রসালো হয়। জেরোফাইট মানে যারা শুষ্ক বালুবোকাময় মরুভূমিতে জন্মায়, ক্যাকটাস, ফণিমনসা, এগুলোকে জেরোফাইট বলা হয়। দেখো জেরোফাইটদের কাণ্ড কি বলেছে? সবুজ ও রসালো। কেন হয়? এই যেটাকে পর্ণকাণ্ড বলা হয়। যেহেতু তাদের পাতা কাটায় রূপান্তরিত হয়, তো কাণ্ডটা কি হবে? চ্যাপ্টা পাতার মতো রসালো সবুজ হয়। এটাকে পর্ণকাণ্ড বলে। এটা জল সংরক্ষণ করে, এছাড়া সালোক সংশ্লেষ করে। রুই মাছের পটকার অগ্রপ্রকোষ্ঠে রেড গ্রন্থি থাকে। আমরা সকলে জানি রুই মাছের দুটো প্রকোষ্ঠ থাকে, অগ্রপ্রকোষ্ঠে রেড গ্রন্থি থাকে, পশ্চাৎ প্রকোষ্ঠে
রেটিয়া বিনাবিলা রক্তজালক থাকে, মাঝখানে ভাল্ব থাকে। রেড গ্রন্থি গ্যাস উৎপন্ন করে, ঠিক আছে, তখন কি হবে, অগ্রপ্রকোষ্ঠ ফুলে ওঠে, মাছ জলে ভেসে ওঠে। এবার ভাল্ব খুলে গেলে রেটিয়া মিরাবিলা কি করবে, গ্যাস শুষে নেয়, পটকা চুপসে যায়, মাছ জলে ডুবে যায়। উটের আরবিসি 240% পর্যন্ত বৃদ্ধি পেতে সক্ষম, কারণ উটের আরবিসি 240% প্রসারিত হয়, কারণ এর ফলে কি হয়, উট একসাথে অধিক পরিমাণে জল পান করলেও আরবিসি গুলি ফেটে যায় না। ঠিক আছে, নেক্সট, শিম্পাঞ্জিরা কিভাবে খাবারের জন্য উই পোকা সংগ্রহ করে থাকে এবং মৌমাছিরা নৃত্যের মাধ্যমে কিভাবে খাদ্য উৎসের সন্ধানে ব্যাখ্যা করো। উই পোকা কিভাবে সংগ্রহ করে শিম্পাঞ্জিরা? শিম্পাঞ্জিরা গাছের ডাল ভেঙে ডালগুলি থেকে পাতাগুলি ছাড়িয়ে সেটাকে লাঠি হিসেবে ব্যবহার করে উই ঢিপি ভেঙে উই পোকা সংগ্রহ করে আনে। সেই লাঠিটাকে বলে ফিশিং টুল। ঠিক আছে, শিম্পাঞ্জিরা যে লাঠি দিয়ে উই পোকা সংগ্রহ করে সেটাকে বলা হয় ফিশিং টুল। আর মৌমাছির নৃত্য ভীষণ ইম্পর্টেন্ট, এটা কিন্তু বিভিন্ন রকম ভাবে 75-100 ওইভাবে তোমরা যাবে না, সোজা কথা বলবে। খাদ্যের উৎস যদি 100 মিটারের মধ্যে হয় তাহলে তারা চক্রাকার নৃত্য দেখায়, 100 মিটারের দূরে হলে বিশেষ নৃত্য প্রদর্শন করে, যেটি ইংরেজি 8 অক্ষরে 8 অক্ষরের মতো, সেটাকে বলা হয় ওয়াগেল নৃত্য। নেক্সট দেখো 4.5, বহিরাগত বা আগন্তুক প্রজাতির অনুপ্রবেশ এন্ডেমিক প্রজাতির অবলুপ্তির পথ প্রশস্ত করে। দুটো উদাহরণ দিয়ে দিবে, যেমন কচুরিপানা। ঠিক আছে, কচুরিপানার ফলে দেশীয় আগাছারা, অর্থাৎ বহিরাগত প্রজাতি কারা, যাদেরকে বিদেশ থেকে আনা হয়েছে, কিন্তু বিদেশ থেকে আগত সবল প্রজাতির দ্বারা এমন ভাবে এরা বংশবৃদ্ধি করেছে যে দেশীয় দুর্বল প্রজাতিরা অবলুপ্ত হয়ে যাচ্ছে, যেরকম কচুরিপানা। তারপরে ল্যান্টানা কামড়া হবে, পার্থেনিয়াম হবে, প্রাণীর উদাহরণের মধ্যে তেলাপিয়া, এগুলো দেখে রাখবে। নেক্সট দেখো কি বলেছে, মানুষের ক্রিয়াকলাপ এবং নাইট্রোজেন চক্র ব্যাহত হওয়ার সঙ্গে নিচের ঘটনাগুলির সম্পর্ক স্থাপন করো। N2 এর অক্সাইডগুলির স্থান ভিত্তিক ঘনত্ব বৃদ্ধি। দেখো নাইট্রোজেনের যত পরিমাণ বাড়ছে, এই যে N2O, এটা হচ্ছে নাইট্রাস অক্সাইড। নাইট্রাস অক্সাইড একটা শক্তিশালী গ্রিন হাউস গ্যাস। ঠিক আছে, N2O বা নাইট্রাস অক্সাইড একটা শক্তিশালী গ্রিন হাউস গ্যাস। এর ফলে পৃথিবীর তাপমাত্রা দিন দিন বাড়ছে, বিশ্ব উষ্ণায়ন হচ্ছে। ঠিক আছে, এছাড়া নাইট্রোজেনের যে আরেকটা অক্সাইড রয়েছে, নাইট্রোজেন ডাই অক্সাইড, NO2, এটাও তো অম্ল বৃষ্টি ঘটায়। ঠিক আছে, এটা বৃষ্টি জলের সঙ্গে বিক্রিয়া করে HNO3 উৎপন্ন করে, নাইট্রিক অ্যাসিড উৎপন্ন করে, অ্যাসিড বৃষ্টি ঘটাচ্ছে। এটা কি ঘটায়? অ্যাসিড বৃষ্টি ঘটায়। যে সেকেন্ড পয়েন্টটা যেটা রয়েছে, পৃথিবীর গড় উষ্ণতা বৃদ্ধি, হ্রদের জলের অম্লতা বৃদ্ধি। ঠিক আছে, সবগুলো একসাথে ব্যাখ্যা করে দিচ্ছি। তো নাইট্রোজেনের যত বাড়ছে, নাইট্রোজেন চক্র ব্যাহত হওয়ার ফলে এই যে এটা না N2, এটা ভীষণ ইম্পর্টেন্ট, এটা হচ্ছে নাইট্রাস অক্সাইড। ঠিক আছে, নাইট্রাস অক্সাইড একটা শক্তিশালী গ্রিন হাউস গ্যাস। তো এই নাইট্রাস অক্সাইড পরিমাণ যত বাড়বে, পৃথিবীর গড় উষ্ণতা, বিশ্ব উষ্ণায়ন বাড়ছে। ঠিক আছে, NO2 এটা অ্যাসিড বৃষ্টি ঘটাচ্ছে, কৃষি জমি অম্ল হচ্ছে, হ্রদের জল বা বিভিন্ন জলাশয়ে অম্লীকরণ হচ্ছে। এছাড়া নাইট্রেট থেকে কিন্তু ব্লু বেবি সিনড্রোম রোগ হয়। ঠিক আছে, এটা কি রোগ হয়? ব্লু বেবি সিনড্রোম। ঠিক আছে, এবারে দেখো 4.5 এর অথবা নিম্নলিখিত দৃষ্টান্তগুলি সুন্দরবনের কোন কোন পরিবেশগত সমস্যার সঙ্গে সম্পর্কিত তা চিহ্নিত করো। দেখো কি বলেছে, হরিণের চোরা শিকারের ফলে বাঘের প্রয়োজনীয় ও পছন্দের খাবারের অপ্রতুলতা। এর কারণ কি? খাদ্যের ভারসাম্য নষ্ট। দেখো সুন্দরবন অঞ্চলের সাম্প্রতিকতম সমস্যা কি? নগরায়নের জন্য লবণাম্য উদ্ভিদ ধ্বংস বা খাদ্যের যে ভারসাম্যটা নষ্ট হচ্ছে। নির্বিচারে গাছ কাটে ফেলার ফলে কি হচ্ছে? তৃণভোজী প্রাণীরা না খেয়ে মরছে। হরিণ একটা তৃণভোজী প্রাণী। এবার দেখো খাদ্য শৃঙ্খল কি? আমরা জানি উৎপাদককে খায় প্রাথমিক খাদক, প্রাথমিক খাদককে খায় গৌণ, গৌণকে প্রগৌণ, এইভাবে প্রগৌণকে সর্বোচ্চ আমাদের খাদ্য শৃঙ্খলটা চলতে থাকে। এবার কোন একটা জীব যদি অবলুপ্ত হয়ে যায় তাহলে গোটা খাদ্য শৃঙ্খলটা কি হবে? নষ্ট হবে, তাই তো? যেমন ধরো তৃণভোজী প্রাণীরা যদি না খেতে পারে, তাহলে হরিণ যদি মারা যায় তাহলে বাঘ কি খাবে? বাঘ তো তৃণভোজী প্রাণীদেরকে খায়, তাহলে বাঘের খাওয়ারের সংখ্যাটা কমে যাচ্ছে, ফলে বাঘ কি হবে? ধীরে ধীরে মারা যাচ্ছে বা লোকালে ঢুকে পড়ছে বা মানুষের হাতে মারা যাচ্ছে। তো এই সমস্যাগুলো হচ্ছে, এগুলো লিখতে হবে, নিজের ভাষায় লিখতে পারবে, কোনো অসুবিধা নেই, তুমি যেটা বুঝেছো সেটা লিখবে। আবহাওয়া পরিবর্তন জনিত কারণে তাপমাত্রা বৃদ্ধি ও সমুদ্র জলের স্ফীতি। তো এটা কি? এটা হচ্ছে উচ্চতা বৃদ্ধির ফলে দ্বীপভূমি নিমজ্জন। দেখো একটু আগে যেটা বললাম, বিশ্ব উষ্ণায়নের ফলে পৃথিবীর তাপমাত্রা দিন দিন বাড়ছে,
ফলে মেরু অঞ্চলে বরফ গলে যাচ্ছে, ফলে সমুদ্রের জলতলের উচ্চতা বৃদ্ধি পাচ্ছে। ঠিক আছে, এছাড়া ঝড়, সাইক্লোন, সুনামি এগুলো তো রয়েছেই। এর ফলে কি হয়, সেই জল দুকুল ছাপিয়ে যায় এবং উপকূলবর্তী এলাকাগুলোকে কি করে, নিমজ্জিত করে দেয়। ঠিক আছে, নেক্সট দেখো কি বলেছে, তিনটি ফুল ফর্ম WCU, তারপরে কি বলেছে WWF। ঠিক আছে, তারপরে বলেছে NAB। WCU ফুল ফর্ম হচ্ছে ওয়ার্ল্ড কনজারভেশন ইউনিয়ন, ওয়ার্ল্ড কনজারভেশন ইউনিয়ন। WWF এর ফুল ফর্ম হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইল্ড লাইফ ফান্ড ফর নেচার, ওয়ার্ল্ড ওয়াইল্ড লাইফ ফান্ড ফর নেচার। আর NAB ফুল ফর্ম হচ্ছে ম্যান and the biosphere program, man and the biosphere program। ঠিক আছে, আমার সাথে সাথে লিখে নাও এটা। আচ্ছা, এবারে লাস্ট 4.6 দেখো কি বলেছে, সিকিম ও দার্জিলিং এ বেরোনোর সময় স্থানীয় গাইড তোমাকে একটি বিপন্ন এন্ডেমিক স্তন্যপায়ী প্রজাতি দেখালেন। ওই প্রজাতির বিপন্ন হওয়ার সম্ভাব্য কারণগুলি লেখো, উল্লেখ করো। তবে সিকিম এবং দার্জিলিং বলেছে, তার মানে রেড পান্ডা। এবার দেখো, রেড পান্ডা হোক, সিংহ হোক, বাঘ হোক, এক সিংহ গন্ডার হোক, কুমির হোক, কতগুলো কমন কারণ কি হবে দেখো। কমন কারণ হচ্ছে দূষণ, লিখবে যে বিভিন্ন দূষণ, বায়ু দূষণ, জল দূষণের জন্য রেড পান্ডা ক্ষতিগ্রস্ত হচ্ছে। বিশ্ব উষ্ণায়ন, জলবায়ুর পরিবর্তন, এটা তো অবশ্যই হবে। বিশ্ব উষ্ণায়ন, জলবায়ুর পরিবর্তন রেড পান্ডা আসের অন্যতম কারণ। আর একটা হবে চোরা শিকার। ঠিক আছে, মিনামাটা ও ইটাইটাই রোগের কারণে কোন কোন ভারী ধাতুজনিত দূষণ তা ভেবে লেখো। মিনামাটা অবশ্যই কি হবে, পারদ, ইটাইটাই ক্যাডমিয়াম। আর একটা সীসা থেকে ডিসলেক্সিয়া রোগ হয়, মনে রাখবে, ক্যাডমিয়াম থেকে ইটাইটাই এবং পারদ থেকে মিনামাটা। ঠিক আছে, এবার 4.6 এর অথবা দেখো কি বলেছে, এখানে দুটো বক্তব্য দেওয়া রয়েছে। তোমার পরিবারের বক্তব্য 1, তোমার পরিবারের বয়োজ্যেষ্ঠ ব্যক্তির পরাগরেণু ও ঘরের ধুলোবালি থেকে অ্যালার্জি জনিত শ্বসনতন্ত্রের সমস্যা দেখা যায়। পরাগরেণু ঘরের ধুলোবালি থেকে ডাক্তারবাবু ওনার সমস্যা চিহ্নিত করে ওনাকে ইনহেলার ব্যবহারের পরামর্শ দিয়েছেন। বক্তব্য 2, তোমার কাকার ধূমপানের বদভ্যাস আছে, আজকাল ওনার ঘন ঘন কাশি হয় এবং কফ বের হয়। ডাক্তারবাবু ওনাকে বলেছিলেন যে উনি যে রোগে আক্রান্ত, ধূমপান না ছাড়লে আরো ভয়াবহ মারণ রোগে আক্রান্ত হবে। আচ্ছা, এবার নিচে প্রশ্নগুলো উত্তর দাও, দুটো বক্তব্য। তোমার পরিবারের বয়োজ্যেষ্ঠ ব্যক্তি, দেখো বয়োজ্যেষ্ঠ ব্যক্তির কি হয়েছিল, পরাগরেণু এবং ঘরের ধুলোবালি থেকে অ্যালার্জি, তাহলে এটা কোন রোগ হবে, হাঁপানি। ওই রোগে আর কি কি লক্ষণ, হাঁপানি আর কি কি লক্ষণ, শ্বাসকষ্ট, হাঁচি, কাশি, বুকে ব্যথা, দমবন্ধ ভাব। ডাক্তারবাবু ওনাকে ইনহেলার দেওয়া, ওনাকে সুবিধা দেবে, তার শ্বাসকষ্ট লাঘব হবে। তোমার কাকার ধূমপানের বদভ্যাস আছে, ওর ঘন ঘন কাশি এবং কফ বের হচ্ছে। তাহলে তোমার কাকা বর্তমানে কোন শ্বসন সম্পর্কিত রোগে আক্রান্ত, এটা হবে ব্রঙ্কাইটিস, কফ হয়, যেটা কফ বের হবে, ঘন ঘন কাশি। আর ডাক্তারবাবু ওনাকে বলেছেন যে উনি যে রোগে আক্রান্ত, ধূমপান না ছাড়লে আরো ভয়াবহ মারণ রোগে আক্রান্ত হবে। ধূমপান না ছাড়লে ওনার কোন মারণ রোগ হওয়ার সম্ভাবনা আছে, অবশ্যই হবে ক্যান্সার। তাহলে এই পেপারটা কিন্তু আমাদের সলভ হয়ে গেল, এবং বিশেষ করে এই পেপারটা সলভ করবার জন্য আমি ভিডিওটা বানালাম। ফার্স্ট পেপার হিসেবে এখানে কিন্তু অনেকগুলো, এই জীবন বিজ্ঞানের যে প্রথম পেপারটা না, এই পেপারটা প্রশ্নগুলো ভীষণ ঘুরিয়ে ঘুরিয়ে দেওয়া রয়েছে। তো এগুলো তোমাদের সলভ করা থাকলে এগুলো পরীক্ষা আসলে তোমরা আরামে লিখতে পারবে। তো তোমাদের জন্য কিন্তু আমি পর্ষদের টেস্ট পেপার সলভ করে দিলাম। বাকি পেপারগুলো এমসিকিউ প্রত্যেকটা পেপার প্রত্যেকদিন একটা করে পেপার সলভ করবে, বা পারলে দুটো করেই করে দাও, কোনো অসুবিধা নেই, 6 দিনে শেষ হয়ে যাবে টেস্ট পেপার। ঠিক আছে, বড় প্রশ্ন নিয়ে চিন্তার কোনো কারণ নেই। 2 মানের প্রশ্ন, 5 মানের প্রশ্ন আমার সাজেশন থেকে হুবহু কমন চলে আসবে। এই যে এন্ড স্ক্রিনে সাজেশন দেখতে পাচ্ছ, সেখান থেকে তোমরা ভিডিও পেয়ে যাবে। মাধ্যমিকের সমস্ত ভিডিও তোমরা এখানেই পাবে। তো সকলকে বেস্ট উইশেস। পরবর্তী ভিডিওগুলির জন্য এখনই সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করো, এবং ভিডিওটি প্রচুর শেয়ার করো, এবং ডেসক্রিপশন থেকে আমাদের অ্যাপটি ডাউনলোড করে নাও। চ্যানেলে যারা নতুন ভিডিও দেখছো সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করো, এবং ভিডিওটি প্রচুর শেয়ার করে দাও। সবাইকে অসংখ্য ধন্যবাদ।